আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা কিন্তু আমাদের যে প্রথম যে লাইভ ক্লাস আছে আইসিটি লাইভ ক্লাস, আমরা আজকে প্রথম আইসিটি লাইভ ক্লাসটা করব। তোমরা একটু ঝটপট তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে একটু করে মেনশন করে দিবে, যাতে তারা সবাই একসাথে কি করতে পারে, ক্লাসটিতে জয়েন করতে পারে। ঠিক আছে? সকলে ওকে, আমি চাইবো তোমরা অবশ্যই তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে আর কি, তাদেরকে অবশ্যই আমাদের এই প্রাইভেট গ্রুপে তোমরা কি করে দিবে, মেনশন করে দিবে। সাথে তোমরা চাইলে এই ক্লাসটা তোমাদের নিজ নিজ টাইমলাইনে কি করবে, শেয়ার করে রেখে দিবে। ঠিক আছে? আজকের এই ক্লাসটা আমাদের যেহেতু এইচএসসি 26 ব্যাচের তোমরা রয়েছো, সো তোমাদের সাথে ক্লাস বিগত আমাদের যে পাওয়ার প্লে প্রোগ্রাম ছিল সেখানে অসংখ্য ক্লাস কিন্তু কি আমরা নিয়েছিলাম তোমাদের সাথে। তারপরে আমাদের কি ক্লাস এসএসসি 24-25 একাডেমিক প্রোগ্রামেও আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ছিলে। ঠিক আছে? আজকে অনেকদিন পর আসলে ভালো লাগতেছে যে তোমাদের সাথে কি করা আবার ক্লাস নেওয়ার সৌভাগ্য অর্জন করলাম আর কি। সো যদি একটু করে শুরু করি আর কি, আস্তে ধীরেই শুরু করি, তোমরা একটু যুক্ত হতে থাকো। তো প্রথমে যদি বলি, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো আর কি। ঠিক আছে? আজকে আমরা মেইনলি যেই জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা আমাদের তৃতীয় অধ্যায়। আজকে আমরা কোন অধ্যায়টা নিয়ে আলোচনা করবো ভাইয়া? তৃতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো অনেকের মনে কোশ্চেন হইতে পারে, ভাইয়া প্রথম দ্বিতীয় না পড়ায় একদম তৃতীয় অধ্যায়ে কেন গেলেন? প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের পড়াগুলো আমাদের একটু মুখস্থ নির্ভর বেশি। ঠিক আছে? সো সেই অধ্যায়গুলো আমাদের দেখা যায়, তুমি তোমার কলেজ বলো বা অন্য যে কোনো জায়গায় বলো না কেন, সেগুলো একটু পরে শুরু করে। সবার আগে শুরু করে আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্ম বা বুঝার মতো যে সকল জিনিস রয়েছে বা অধ্যায়গুলো রয়েছে, সেগুলো দিয়েই সবার আগে আমরা কি করি বলতো, শুরু করি। সো আমরাও কি করলাম, সবার আগে আমাদের যে থার্ড চ্যাপ্টারটা আছে সেই থার্ড চ্যাপ্টারটা দিয়ে কি করব, শুরু করব। আর এই থার্ড চ্যাপ্টারের ভাই দুইটা পার্ট আছে। কয়টা পার্ট আছে? দুইটা পার্ট। প্রথম যে পার্ট সেটাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? প্রথম যে পার্ট সেটা হইতেছে আমাদের সংখ্যা পদ্ধতি পার্ট। আর এই সংখ্যা পদ্ধতি পার্ট থেকে সব সময় তুমি একটা সিকিউ কোশ্চেন অবশ্যই কমন পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে? বিগত যতবার পরীক্ষা হয়েছে এইখান থেকে কি হয়েছে বলতো, একটা সিকিউ আসছেই প্রত্যেকবার। আর দ্বিতীয় যে আরেকটা অংশ আছে তৃতীয় অধ্যায়ের, এই দ্বিতীয় অংশের নাম আমাদের ডিজিটাল ডিভাইস। ওকে, দ্বিতীয় অংশের নামটা কি? দ্বিতীয় অংশের নামটা আমাদের ডিজিটাল ডিভাইস। আর এই যে ডিজিটাল ডিভাইস যে অংশটুকু আছে সেইখান থেকে কি আসছে বলতো, সেইখান থেকে আমরা দেখতে পাই আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোতে একটা কি এসে বলতো, সিকিউ আসে। তা দেখো এখান থেকে, অর্থাৎ তৃতীয় অধ্যায়টা তুমি যদি কি করো ভাইয়া, কমপ্লিট যদি করো, তুমি যদি তৃতীয় অধ্যায়টুকু যদি কি করো, কমপ্লিট করো, তাহলে তুমি দুইটা সিকিউ কি করতে পারতেছো, আনসার করতে পারতেছো। দুইটা সিকিউ অলরেডি চলে আসছে। আর সাথে যদি আমি তোমাকে কথা যদি বলি, তাহলে দেখা যায় এইখান থেকে তুমি 6 থেকে, ঠিক আছে, 6 থেকে কি বলতে পারি, সর্বোচ্চ 6 থেকে 7টা। ঠিক আছে? 6 থেকে 7টা তুমি কি করতে পারো, এইখান থেকে তুমি এমসিকিউ কমন পেতে পারো। তাহলে দেখো প্রায় একটা অধ্যায়, তৃতীয় অধ্যায় পড়লে মোটামুটি লেভেলে তুমি 25 মার্কস কিন্তু বলতে পারি কি বলতো, ফিক্স হতে পারে। ওকে, সো 25 মার্কস তুমি কি এই একটা অধ্যায় পড়ে কিন্তু পাচ্ছ। সো বুঝতেই পারতেছি ভাই। আর আইসিটি পরীক্ষা হয় আমাদের 75 মার্কসের। ওকে, রিটেনে থাকে সিকিউতে থাকে 50 মার্কস, আর এমসিকিউতে থাকে কত মার্কস? এমসিকিউতে থাকে আমাদের 25 মার্কস। ওকে, আমি যদি একটু করে দেখি আমাদের যে মেইন যে আইসিটি যে আমাদের পরীক্ষাটা হয়, আমাদের যে আইসিটি পরীক্ষাটা কত, 50 নাম্বার, মানে সিকিউ হয় কত, সিকিউ আমাদের 50, মানে 5 ইনটু কত, 5 ইনটু 10, অর্থাৎ কত, 50 মার্কস। তারপর যদি আমি বলি এমসিকিউ, তাহলে আমাদের এমসিকিউ কত, এমসিকিউ 25টা। ঠিক আছে? কত মার্কস থাকে?
1 মার্কস করে থাকে আর কি। তাহলে এখানে দিলাম হচ্ছে, আচ্ছা মার্কস তো দিছি এখানে, তাহলে এটা হচ্ছে 25টা এমসিকিউ, কত করে থাকবে 1 মার্কস করে, কত হইলো 75। আর দেন হচ্ছে প্র্যাকটিক্যাল অংশ থাকে। এটা মেইনলি কলেজ কর্তৃপক্ষ কি করে থাকে বলতো, এই প্র্যাকটিক্যাল অংশের নাম্বারটা দিয়ে থাকে, অর্থাৎ এই হইতেছে আমাদের 100 মার্কসের ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আমাদের মোট আইসিটি বইয়ে 6টা চ্যাপ্টার আছে। কয়টা চ্যাপ্টার আছে আমাদের বইয়ে? আমাদের বইতে প্রায় 6টা চ্যাপ্টার। ঠিক আছে, 6টা কি আছে? 6টা চ্যাপ্টার আছে। তোমরা এসএসসি তেও কি করছিলা, আইসিটির জন্য 6টা চ্যাপ্টার পড়ছিলা, এখানে হচ্ছে কি করবা, 6টা চ্যাপ্টারই পড়বা। তার মধ্যে 2টা চ্যাপ্টার হচ্ছে একটু বেশি বড়। একটা হচ্ছে আমাদের এই যে থার্ড চ্যাপ্টারটা আছে, দেখো 2টা পার্ট, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, একটা ডিজিটাল ডিভাইস। তাহলে এই চ্যাপ্টারটা একটু বড়। আর পঞ্চম অধ্যায় একটা আছে যেটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ভাষা, যেখানে হচ্ছে আমরা একটা নতুন ভাষা শিখতেছি প্রোগ্রামিং, সেই অধ্যায়টা মোটামুটি দেখা যায় একটু বড়। আর বাকি অধ্যায়গুলো হচ্ছে মোটামুটি তুলনামূলকভাবে সহজ, কিছু টপিক আছে সেখান থেকে আসে। সো এটা হচ্ছে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। ওকে, সো এখন কোশ্চেন আসতে পারে ভাইয়া কোন বই ফলো করব। ঠিক আছে, কোন বই পড়বো সেটাই হইতেছে আমাদের অনেকের কোশ্চেন, কোন বই পড়ব। তোমাদের মাঝে অনেকের কোশ্চেন ভাইয়া আমরা হচ্ছে কোন বইটা পড়তে পারি। ঠিক আছে, আমরা কোন বইটা পড়লে আমাদের জন্য বেশি লাভজনক হবে, এটা কিন্তু কোশ্চেন আসেই। তো আমি যদি বলি আমার পার্সোনাল মতামত থাকবে, তোমরা অবশ্যই কি করবা, তোমরা অবশ্যই আইসিটি মেইন বুকটা পড়বা। ঠিক আছে, আইসিটি কি মেইন বুক, ঠিক আছে, যেটা হচ্ছে কি বোর্ড কর্তৃক প্রণীত। ঠিক আছে, আমরা কি বলবো, বোর্ড বই। বোর্ড বইটাই হচ্ছে কি করতে হবে, অবশ্যই মাস্ট ফলো করতে হবে ভাই, বোর্ড বই ছাড়া কোনো কাজ নাই। ঠিক আছে, কোন বইটা ফলো করতে হবে, অবশ্যই বোর্ড বই। তোমাকে অনেক ভাইয়া অনেক স্যার অনেক কিছু বলবে, যে বোর্ড বই তো অবশ্যই পড়বা, বাট হচ্ছে অন্যান্য রাইটারের বই পড়ো। ঠিক আছে, অন্যান্য রাইটারের বই আমার মতে হচ্ছে পড়া উচিত তখনই, আগে হচ্ছে যখন তোমার বোর্ড বইটা শেষ হবে। ঠিক আছে, কারণ এইবারের অর্থাৎ এইচএসসি 24-23 ব্যাচে, ঠিক আছে, এইচএসসি 23 ব্যাচের কথা যদি বলি, তাহলে এখান থেকে তুমি প্রায় হচ্ছে আমি যদি বলি প্রত্যেকটা বোর্ড অন অ্যাভারেজেও যদি কথা বলি, তাহলে দেখা গেছে এই বোর্ড বই থেকে 98% প্রশ্ন হয়েছে। ঠিক আছে, তুমি অন্যান্য রাইটারের বই পড়তে পারো কিসের জন্য ভাইয়া, একটু বেশি প্র্যাকটিসের জন্য, একটু বেশি জ্ঞান লাভের জন্য। বাট এমসিকিউ বলো, সিকিউ বলো, প্রত্যেকটা জিনিসই আমাদের এই বোর্ড বই যেটা আছে, সেই বোর্ড কর্তৃক প্রণীত যে বইটা আছে সেই বই থেকে কিন্তু আসছে। ওকে, সো তুমি পড়তে পারো, অন্যান্য বই পড়তে পারো, মাহবুবুর রহমান স্যারের বই আছে, মুজিবুর রহমান স্যারের বই আছে, কোনো সমস্যা নেই, পড়তে পারো। বাট সবার আগে কি করতে হবে, বোর্ড বই শেষ করতে হবে। এমসিকিউ পড়তে গেছো, সবার আগে কি করবা, বোর্ড বইটা সলভ করবা। ঠিক আছে, কারণ এমসিকিউ সকল 98%, আমি বললাম কি 98%, 95 থেকে 98% এমসিকিউ ডিরেক্ট বোর্ড বইয়ের লাইনগুলো তুলে দিছে। ঠিক আছে, আর কোডিং এর যে বিষয়গুলো সেগুলো তো আছে, যেগুলো স্যারেরা বানাইতে পারে সেগুলো বানিয়ে দিছে। বাট সরি, বাট যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের 90% কোশ্চেন হচ্ছে কি করবে, ওইখান থেকে কিন্তু আসবে আর কি। ঠিক আছে, ওকে, তো একটু বলেন যে এতক্ষণ পর্যন্ত যা বললাম তা ক্লিয়ার করতে পারছি কিনা। আমাদের মানমন্ডনটা আশা করি ক্লিয়ার করতে পারলাম। আজকে হচ্ছে আমরা যেই চ্যাপ্টার দিয়ে শুরু করব, সেই চ্যাপ্টারটার একটা সংক্ষিপ্ত একটা ছোট্ট একটা ব্রিফ দিলাম। তো শুরু করি আজকের যে চ্যাপ্টারটা। তো দেখেন আজকের চ্যাপ্টারের নামটা হচ্ছে এরকম ছিল, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের দুইটা অংশ, তার মধ্যে আজকে আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি যে লেকচার 1টা আছে, সেই লেকচার 1টা নিয়ে কি করব ভাইয়া, কথাবার্তা বলবো। ঠিক আছে, সবার আগে যে জিনিসটা আমাদের আসবে সেটা হচ্ছে ভাই সংখ্যা পদ্ধতি কি। ওকে, সো আমি এমন ভাবেই পড়াই মেইনলি ইন্টারের আইসিটিটা, সেখানে হচ্ছে বিভিন্ন টাইপ আকারে পড়ানোর চেষ্টা করি। ঠিক আছে, সেখানে প্রথমে কিছু কি রাখি, প্রথমে কিছু কোশ্চেন রাখি, সেই কোশ্চেনগুলো হচ্ছে আমরা কি করি, সমাধান করার চেষ্টা করি। সেই কোশ্চেনটা সমাধান করতে গিয়ে আমাদের কিছু বেসিক জিনিসপাতি চলে আসে, যেমন হচ্ছে এমসিকিউ কোশ্চেন কিভাবে আসতে পারে, সিকিউ কোশ্চেন কিভাবে আসতে পারে, সবগুলো হচ্ছে আমরা ইন ডিটেইলসে কি করবো ভাইয়ারা, দেখবো। ঠিক আছে, সো আমরা যদি প্রথমেই দেখি আমাদের প্রথম কোশ্চেনটা কি, প্রথম কোশ্চেনটা আমাকে বলা হয়েছে সংখ্যা পদ্ধতি কি, কত প্রকার ও কি কি বর্ণনা করো। ঠিক আছে, একদম ডিরেক্ট যে আপনাকে ধরাই দিবে যে এটা কি হবে লিখেন, এরকম কিন্তু না। আমি জাস্ট আপনাদের বুঝার সুবিধার্থে কি করছি, এভাবে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। ঠিক আছে,
তো সবার আগে একটু করে কথা বলি। দেখেন এখানে লিখছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন, ঠিক আছে, বিভিন্ন কি চিহ্ন হবে, অবশ্যই বিভিন্ন সাংকেতিক চিহ্ন, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন হইতে পারে, অথবা দেখেন এখানে একটা লিখছে অঙ্ক বা ডিজিট ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে, এই যে জিনিসটা লিখছে না সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা আমাদের সিকিউ করতে আসছে অনেকবার। সংখ্যা পদ্ধতি কাকে বলে, তো সংখ্যা পদ্ধতি কাকে বলে সেই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখব। ঠিক আছে, তো তার আগে দেখেন এখানে দুইটা কথা বলছে, বিভিন্ন সাংকেতিক চিহ্ন। দেখেন আমি একটু বুঝাই জিনিসটা কি। সাপোজ আপনাকে আমি লিখতে বললাম হচ্ছে 5 লিখেন, তো প্রিভিয়াস ইয়ার অর্থাৎ আগে অনেক আগে যখন হচ্ছে আমরা এই সংখ্যাগুলোর সাথে পরিচিত হয় না, তখন মানুষ কি করতো, বলতো দেখেন এইরকম আমি একটা দড়িতে গিট্টু দিছি, বলছে এটা হচ্ছে 5। এক সময় মানুষ বলতো দড়িতে একটা গিট্টু দিছি, বলছে হচ্ছে এটা 5। আর একজন বললেন না আমি এরকম হচ্ছে একটা কি করছি লাঠি রাখছি, এই লাঠি মানে আমি বুঝতেছি 5। ওকে ডান। তারপর আরেকজন বললো হচ্ছে রোমান সংখ্যা, তো আমরা দেখছি রোমান সংখ্যায় 5 কিভাবে লিখে, রোমান সংখ্যায় বললো হচ্ছে 5 লিখে হচ্ছে এভাবে। তা দেখেন এখন আমরা এখানে কি করছি, বিভিন্ন সাংকেতিক চিহ্ন ইউজ করছি বা মৌলিক চিহ্ন, বা আরেকটা কথা বলছে অঙ্ক। অঙ্কটা কি, আমরা এখন কিন্তু সুন্দরভাবে লিখি কি, এটা হচ্ছে 5, এটা হচ্ছে কত 5, এগুলো হচ্ছে সেই অঙ্ক বা মৌলিক চিহ্ন। তা দেখেন একটা সংখ্যা আমি বললাম আপনাকে 5টা প্রকাশ করতে, তাহলে আমি হাত দিয়েও প্রকাশ করতে পারি, এটা হচ্ছে 5। তাহলে দেখেন আমরা কি করলাম, বিভিন্ন মৌলিক চিহ্ন, সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে যখন একটা সংখ্যা লিখলাম, এই সংখ্যাটা লিখছি বা যখন প্রকাশ করতেছি, তখন সেটাকে কি বলা হচ্ছে, সংখ্যা পদ্ধতি বলা হচ্ছে। ঠিক আছে, সো এইটাই হইতেছে আমাদের মেইন কথা। এইটাই হচ্ছে আমাদের কি ভাইয়া মেইন কথা, সংখ্যা পদ্ধতি কাকে বলে। এবার আসি আমাদের মেইন যে কোশ্চেনটা আসে 2 নম্বরে, সিকিউ খতে আসবে। ঠিক আছে, সিকিউ কোথায় আসবে ভাইয়া, সিকিউ খতে আসবে, খ এর জন্য ইম্পর্টেন্ট সিকিউ খ। সংখ্যা এবং অঙ্ক কাকে বলে, কি বললাম ভাইয়া, সংখ্যা এবং অঙ্ক কাকে বলে। সংখ্যা এবং অঙ্ক জিনিসটা কি, দেখেন আমরা যে সংখ্যা পদ্ধতিটা ইউজ করি, মানে আমাদের যে দৈনন্দিন জীবনে গণিতে তো আমরা একটা সংখ্যা ইউজ করছি, সেই সংখ্যা পদ্ধতিতে বলেন তো কোন কোন মৌলিক চিহ্ন আমরা ইউজ করতাম। আমরা কিন্তু দেখেন 0 থেকে 9, কি বললাম, 0 থেকে 9 এই 10টা মৌলিক চিহ্ন ইউজ করে যে কোনো সংখ্যা তৈরি করতাম। কোথা থেকে, 0 থেকে 9, এই 0 থেকে 9 এই 10টি কি করে, এই 10টি মৌলিক চিহ্ন আমরা ব্যবহার করে কি করতাম, যে কোনো সংখ্যা আমি তৈরি করতাম। ঠিক আছে, এই যে 0 থেকে 9 যে 10টা জিনিস আছে, যে মৌলিক চিহ্নগুলো আছে, এই মৌলিক চিহ্নগুলোকে বলা হয় কি জানেন, এই মৌলিক চিহ্নগুলোকে বলা হয় অঙ্ক। এই মৌলিক চিহ্নগুলোকে কি বলা হয় ভাইয়া, এই মৌলিক চিহ্নগুলোকে বলা হয় অঙ্ক, অর্থাৎ একদম বেস, যেটা ছাড়া হবেই না আপনার, একদম বেস বা রুট লেভেলে যেটা আছে সেটাই হচ্ছে কি ভাইয়া, সেটাই হচ্ছে অঙ্ক। তাহলে সংখ্যা জিনিসটা কি, সংখ্যা হচ্ছে যখন একাধিক অঙ্ক একত্রে বসবে, মানে যুক্ত হয়ে একটা জিনিস তৈরি করবে, তখন সেটা সংখ্যা। যেমন দেখেন আমি যখন লিখবো 10, দেখেন এখানে কিন্তু একাধিক অঙ্ক আছে, 11 এখানেও একাধিক অঙ্ক আছে, 21 এখানেও একাধিক অঙ্ক আছে। এইগুলাতে কিন্তু কি আছে বলেন তো, একাধিক অঙ্ক আছে। সেই একাধিক অঙ্ক যখন কি হইছে, একত্রে যখন যুক্ত হইছে, একাধিক অঙ্ক যখন একত্রে যুক্ত হইছে, তখন তাদেরকে আমরা কি বলতেছি, তখন তাদেরকে আমরা বলতেছি সংখ্যা। তাহলে এটা কি, এটা হইতেছে সংখ্যা। এটা শুধুমাত্র, এটা হচ্ছে কি শুধুমাত্র এবং শুধুমাত্র কি সংখ্যা। ঠিক আছে, এটা কিন্তু কি নয়, অঙ্ক নয়। অঙ্ক হইতে গেলে কি হইতে হবে, এই মৌলিক চিহ্ন হইতে হবে, একদম যে বেস যে জিনিস সেটা হইতেই হবে। তাহলে এখন দেখেন এখান থেকে আবার আমি চাইলে দেখেন এই অঙ্কটাকেও আবার কি বলা হয় জানেন, এগুলোকে আমরা একটা সংখ্যাও বলতে পারি, এগুলোকে আমরা একটা কি বলতে পারি ভাইয়া, সংখ্যাও বলতে পারি। বলে ভাই কেমনে সংখ্যা হইলো, অঙ্ক তো বুঝলাম, সংখ্যা হইলে তো আপনি বলছেন একাধিক কি লাগবে, অঙ্ক লাগবে। তাহলে এখানে 0 1 2 এগুলো আবার কিভাবে একাধিক অঙ্ক দিয়ে আপনি লিখতেছেন। দেখেন তো আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি, সাপোজ দেখেন তো এই 0 1, সামনে একটা 0 দিলাম, সমস্যা আছে কোনো, 1 ই তো প্রকাশ করতেছে, 0 2 0 3। ওকে, তো আপনাদের কথা মতো যখন এটা লিখলাম, তাহলে দেখেন এটা কি হয়ে গেছে বলুন তো, সংখ্যা। তাহলে এই যে জিনিসগুলো আছে, এইগুলো একাধারে অঙ্ক এবং হচ্ছে কি সংখ্যা। সো আমাদের খতে তাহলে কি কোশ্চেনটা আসবে, খতে কোশ্চেনটা আসবে হচ্ছে এটা, সকল অঙ্কই, সকল অঙ্কই সংখ্যা।
তাই দেখেন সবগুলা যেই যে 10টা অঙ্ক আছে এই 10টা অঙ্ক একাধারে কি সংখ্যা, কিন্তু কিন্তু সকল সংখ্যা কি নয়, অঙ্ক নয়। সকল অঙ্কই কি পাইছি, সংখ্যা পাইছি, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। বলেন ক্লিয়ার হয়েছে কিনা, একটু কমেন্ট সেকশনে জানান তো এই প্রশ্নটা বুঝতে পারছেন কিনা। এটা কিন্তু সিকিউ খতে আসে। তাহলে সংখ্যার অঙ্কের মধ্যে একটা স্লাইড একটা কি আছে, পার্থক্য আছে, ঠিক আছে। ওকে, বন্ধি পাঠশালায় কি আলাদা কোনো কোর্স আসবে কিনা? সব সাবজেক্টের উপর, হ্যাঁ মোটামুটি সব সাবজেক্টের উপর আলাদা আলাদাই কোর্স আসবে ইন্টারের জন্য আর কি। বোর্ড বইটাই হচ্ছে আমরা পড়বো ইনশাল্লাহ, কারণ বোর্ড বই থেকে আসছে। আর প্র্যাকটিসের জন্য তুমি অবশ্যই পড়তে পারো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আমাদের একটা গুরুত্বপূর্ণ যে কনসেপ্টটা ছিল সেই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট কি করে ফেললাম, শিখে ফেললাম। তাহলে একটা দেখো ক কোশ্চেন শিখলাম, একটা খ কোশ্চেন শিখলাম, ঠিক আছে। আইসিটি হচ্ছে এমন ভাবে আমরা পড়বো যাতে হচ্ছে একসাথে আমাদের কভার হয়ে যায়। আমরা যে একবার বই পড়বো আবার ওখানে যাব এত বেশি করার সময় নাই, ঠিক আছে। কারণ খুবই অনেক সময় আছে, আবার অনেক সময় নাইও বলতে গেলে আমাদের হাতে, এমন একটা জিনিস। তো আসি, তাহলে আমরা এটা বুঝতে পারছি সংখ্যা পদ্ধতি কাকে বলে। দেখো এখানে লিখছে এবার সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। সংখ্যা পদ্ধতি প্রধানত কত প্রকার ভাইয়া? প্রধানত হচ্ছে দুই প্রকার, ঠিক আছে। এই দুই প্রকারটা কিভাবে আসছে জানেন? এই দুই প্রকারটা হচ্ছে অবস্থানের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? এই যে দুই প্রকার যেটা লিখছি সেটা হচ্ছে কার উপর নির্ভর করে? অবস্থান। এই অবস্থানের ভিত্তিতে, ঠিক আছে, এই অবস্থানের ভিত্তিতে আচ্ছা আমরা কি এটাকে কি করতে পারি ভাইয়া? দুই প্রকার বলতে পারি। ওকে, অর্থাৎ কোথায় কিভাবে অবস্থান করতেছে বা প্রকাশের উপর ভিত্তি করে আমরা এটাকে কি করতে পারি, এটাকে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ওকে, জাস্ট একটা মিনিট। একজন বলছে কোর্সের ক্লাস কবে থেকে শুরু হবে? কোর্সের ক্লাস হচ্ছে শীঘ্রই শুরু হবে, অ্যানাউন্সমেন্ট আসবে। অলরেডি হচ্ছে আমাদের আইসিটি মাস্টার 3.0 যে কোর্স আছে সেটা লঞ্চ হয়েছে, যেটার ক্লাস শুরু হবে হচ্ছে আমাদের ইয়াতে। কখন? আচ্ছা এটা অবস্থান না দিয়ে এটা আরেকটু সুন্দর একটু বলি, সেটা হচ্ছে প্রকাশের উপর ভিত্তি করে বলি। কিভাবে প্রকাশ করতেছি তার উপর ভিত্তিতে সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। তো প্রথম যে ভাগ সেটা হচ্ছে আমাদের পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। পজিশনাল অথবা কি বললাম, স্থানিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কি বলছে? যে সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহৃত হয় তাকে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলে, ঠিক আছে। আর খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা বহুপদীমূলক এমসিকিউ আসছে, সেটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে আমাদের তিনটা ডেটার দরকার হয়। কয়টা ডেটার দরকার হয় ভাইয়া? কোন একটা সংখ্যা পদ্ধতি যদি এই ইয়ার করতে চাই তাহলে আমাদের তিনটা, কয়টা ডেটার দরকার হবে? তিনটি ডেটার দরকার হবে। তিনটি ডেটা কি কি? দেখেন এখানে লিখছে নিজস্ব মান, স্থানীয় মান, এটা হচ্ছে মোট অঙ্ক, বাকি দরকার পেজ দরকার। এই যে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস হচ্ছে আমাদের দরকার। তো প্রত্যেকটা জিনিস সম্পর্কে একটু করে বলি, তাহলে আপনাদের জন্য জিনিসগুলো কি হবে বলুন তো, একটু ক্লিয়ার হবে। তাহলে স্থানীয় মান পদ্ধতি, তাহলে বলছে কি এখানে স্থানীয় মান পদ্ধতিটা কি হয়, ব্যবহৃত হয়। তো দেখেন আমরা ছোটবেলায় এটা স্থানীয় মান কিভাবে করতে হয় সেটা কিন্তু শিখছি ছোটবেলায়, ছোট্ট থাকতে শিখছিলাম। যেমন আপনাকে যখন বলা হয়েছে এরকম 27 এটা মানে কি? এটা মানে আমরা জানি 27। আমরা যদি একটু একটু করে বলি, এটা হচ্ছে আমাদের 2 আর এটা হচ্ছে কত আমাদের 7। সিঙ্গেললি যদি ওয়ার্ডের কথা বলি এটা হচ্ছে আমাদের 7 আর এটা হচ্ছে কত 2। তো দেখেন আমাদের প্রথমে এটাই বলছে একটা অঙ্কের কি থাকবে, নিজস্ব মান থাকবে। তাহলে এই নিজস্ব মান এটা দেখলে আপনি বুঝেন 2, এটা দেখলে বুঝেন 7। প্রথম কথা গেল। 2 নাম্বার কথা বলছে স্থানীয় মান থাকবে। স্থানীয় মান জিনিসটা কি? স্থানীয় মান জিনিসটা হচ্ছে ভাই এটা তো আপনি জানেন 7, এটা কোন ঘরে বসছে?
এটা কিন্তু এককের ঘরে বসছে, তাই এর মান 7, 7ই থাকবে। আর এটা মানে আপনি জানেন 2, কিন্তু এটা বসছে কোথায় ভাই? দশকের ঘরে। তাহলে এটা কি আর 2 আছে? 2 কিন্তু নাই। তখন আমরা কিন্তু ছোটবেলায় এইভাবে করছিলাম, এরকম 7 একক। তাহলে আমরা এইভাবে লিখতাম 7 একক ইকুয়াল 7 ইন্টু 1 ইকুয়াল কত? 7 একে 7। তারপর লিখতাম হচ্ছে এরকম, কি লিখতাম? 2 দশক। 2টা হচ্ছে যেহেতু দশকের ঘরে, তাহলে 2 দশক ইকুয়াল টু কত? 2 ইন্টু হচ্ছে কত? 10। 10 দুগুণ কত? 20। তাই এটার সাথে এটা যোগ করলে যোগফল পাইতাম কত ভাইয়া? যোগফল পাইতাম 27। এভাবে তো আসছে। তাই দেখেন ও যখন পজিশনটা যখন চেঞ্জ করছে, তখন কিন্তু তার মানেরও কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। 7টা যদি এখানে বসতো তখন সেটা দশক, তখন তার মানটা হয়ে যেত কত? 70। তাহলে আমরা দুইটা জিনিসই পেয়ে গেলাম। একটা জিনিস কি পেলাম? তার নিজস্ব মান আছে। আরেকটা জিনিস কি পেলাম? তার স্থানীয় মানও পাইলাম। আরেকটা বলছে মোট অংশ না, এটা হবে মোট অঙ্ক। মোট কি হবে? মোট হচ্ছে অঙ্ক হবে। লিখি, মোট কি থাকবে? মোট হবে হচ্ছে অঙ্ক। মোট অঙ্ক অথবা থাকবে বেজ। তাহলে মোট অঙ্ক বা বেজের কথা যখনই আমরা বললাম, দেখেন আমাদের এই যে সংখ্যা পদ্ধতি, আমরা যে সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করি, সেখানে কি থাকে? 0 থেকে 9। এই 0 থেকে 9 মোট, আমাদের এখানে মোট অঙ্ক কয়টা ভাইয়া? মোট অঙ্ক হচ্ছে 10টা। তাহলে একটা সংখ্যা পদ্ধতিতে যেহেতু মোট অঙ্ক 10টা, তার মানে তার বেস হচ্ছে কত? 10। তাহলে বেস কাকে বলে? কোন একটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্নের যে সমষ্টিটা আছে, সেটাকে কি বলা হয়? বেস বলা হয়। তা দেখেন তার বেস হচ্ছে কত? 10। তাহলে আমরা তিনটা জিনিসই পাইলাম। তাদের প্রথমে পাইলাম নিজস্ব মান, তারপর পাইলাম তাদের স্থানীয় মান, এবং সর্বশেষে আমরা পাইলাম কি? তার যে বেস আছে সেই বেস। তাহলে এই যে তিনটা ডেটা, এই হচ্ছে যে আমাদের তিনটা ডেটার যে কাজ, সেই কাজ। তাহলে এটা হচ্ছে আমাদের পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে যেই যে কথাগুলো ছিল। তার প্রথমে আসতে পারে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, 2 নম্বর এমসিকিউ আসতে পারে পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে কয়টা ডেটা দরকার, এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি জানতে আমাদের দরকার এটা দিয়ে এই তিনটা অপশন থাকতে পারে। পরে নিচের কোনটি সঠিক সেটা কি করুন? তাকান। তো আশা করি যেই কোশ্চেনই এখন হোক না কেন, আপনারা কি করতে পারবেন? আনসার করতে পারবেন। একটু কমেন্ট সেকশনে জানান যে এতটুকু ক্লিয়ার করতে পারলাম কিনা প্রত্যেকটা অংশ। তাহলে বেস কাকে বলে এটা কিন্তু আবার কতে আসছে। এই যে বেস কাকে বলে, বেস কাকে বলে? কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্নের যে সমষ্টিটা আছে, সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বেস বলে থাকি। একটু কমেন্ট সেকশনে জানিয়েন। আপনারা হচ্ছে প্রায় দেখতে পাচ্ছি 22 জনের মতো হচ্ছে আমাদের লাইভ ক্লাসে যুক্ত আছেন এখন। একটু জানাবেন যে ক্লিয়ার হলো কিনা। বেসটা আবার বোঝান। বেস হচ্ছে একটা সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো মৌলিক চিহ্ন আছে, একদম যেই মেইন যে বেসিক, একদম যে রুট লেভেলে যে চিহ্নগুলা, যেমন আমরা সংখ্যা পদ্ধতিতে কি 0 থেকে 9 মোট কয়টা অঙ্ক ব্যবহার করি? 10টা। এই 10ই হচ্ছে তার বেস, আর কিছুই না। আচ্ছা, চেষ্টা করব পিডিএফটা এই ক্লাসের সাথেই হচ্ছে বলে দিয়ে দেওয়ার জন্য। ওকে, ডান। তাহলে এবার আসি নেক্সট জিনিস। এই কোশ্চেনটাও দেখলাম। এবার আসি, দুইটা প্রকার ছিল প্রকাশের উপর ভিত্তি করে, একটা ছিল পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি, আর হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? তো দেখেন নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা তো অবশ্যই দরকার। তো এখানে যেই সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মানটা কি হবে না ভাইয়া? ব্যবহৃত হবে না। ঠিক আছে? এখানে আমরা স্থানীয় মান ব্যবহৃত করি না, তাকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি। এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, সেটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতির নিজস্ব মান আছে, এদের কি আছে? নিজস্ব মান আছে, কিন্তু কিন্তু কি নাই? কিন্তু স্থানীয় মান নাই। নিজস্ব তাদের মান আছে কিন্তু স্থানীয় মান তাদের নেই। যেমন উদাহরণটা কি হতে পারে? নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান নাই, ভাই এটা আবার কি উদাহরণ? তো দেখেন একটু করে বলি। এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ হচ্ছে আমাদের রোমান সংখ্যা। কি সংখ্যা? রোমান সংখ্যা। এখন দেখেন আমরা জানি রোমান সংখ্যায় এটা দ্বারা কি বোঝায়? এই আই দ্বারা বোঝায় হচ্ছে 1। ঠিক আছে? অথবা হচ্ছে আমরা যদি ছোট হাতে দিই, ঠিক আছে, সেটাকে কি বুঝাবে? সেটাকে বুঝাবে হচ্ছে 1।
তারপরে এরকম থাকলে কি বোঝায়, এরকম থাকলে বোঝায় হচ্ছে 2, এরকম থাকলে কি বোঝায় 5, এটাকে কি বোঝায় 10। তো দেখেন এই সংখ্যাগুলার কি আছে, নিজস্ব মান আছে। আপনি জানেন x থাকলে 10, এটা থাকলে হচ্ছে 5, এটা থাকলে হচ্ছে 2, এটা থাকলে হচ্ছে 1। এগুলো কিন্তু একদম ইজি একটা জিনিস, এগুলো আমরা জানি। ওকে, ডান, জানলাম। এখন তার নিজস্ব মান আছে, স্থানীয় মান নেই মানে কি? স্থানীয় মান মানে নেই, দেখেন আমরা যদি এরকম লিখি, যদি বলা হয় এটার মান কত বলেন, বলেন এটার মান কত, তখন আপনারা বলবেন ভাই এটার মান হচ্ছে 6। এটার মান কত? এটার মান বললেন হচ্ছে ভাই 6। তা আমি যদি এবার যদি আপনাদের বলি এটার মান কত, আপনি তখন বলবেন এটার মান হচ্ছে কত, 9। তাহলে এখন দেখেন আগের বার যদি আমরা করতাম ওই ছোট্টবেলার মতো যদি যাইতাম, একক দশকের কথা যদি চিন্তা করতাম, তাহলে এটা একক, এটা যদি দশক হইতো, তাহলে এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 50, তার আলটিমেটলি এটার মান হয়ে যেত 51। এটার মান হচ্ছে 9, এটার মান হচ্ছে 1, তার মানে এটা হয়ে যেত 19। কি 19 হইছে? না, হইছে কত, 9। 51 হইছে? হয় না, কত হইছে? 6। তাহলে এদের শুধুমাত্র নিজস্ব মানই আছে, অর্থাৎ i থাকলে আপনি বুঝেন 1, v থাকলে বুঝেন হচ্ছে 5, x থাকলে হচ্ছে কত, 10। তো এদের নিজস্ব কিন্তু মানগুলা রয়েছে, বাট কিন্তু কি নেই, এরকম ভাবে করলে কোন স্থানীয় মান পাওয়া যায় না। তাহলে এটাই হচ্ছে জিনিস। আর উদাহরণগুলা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রাচীন হায়ারোগ্লিফিক্স নামে একটা ইয়া ছিল, ঠিক আছে, গ্লিফিক্স বলি এটাকে, প্রাচীন হায়ারোগ্লিফিক্স, তারপর হচ্ছে ম্যামন সংখ্যা, রোমান সংখ্যা, এগুলো আবার আমাদের পরীক্ষায় আসছে এমসিকিউতে। ঠিক আছে, নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ? প্রাচীন হায়ারোগ্লিফিক্স, ম্যামন, রোমান সংখ্যা, এগুলো হচ্ছে কি আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। আশা করি বুঝতে পারছি, এই তিনটা এমসিকিউ আসে। তো প্রথম আসবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অস্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, ডান। তারপর আসবে কোন সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে কিন্তু নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান নেই, নন পজিশনাল। আর উদাহরণগুলো কিন্তু অনেকবার আসছে এমসিকিউতে। ঠিক আছে, তাহলে আমাদের এতটুকু গেল। তাহলে এতক্ষণ ধরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রকাশের উপর ভিত্তি করে একটা সংখ্যা পদ্ধতি কত প্রকার, 2 প্রকার। এবার আমরা দেখব ভিত্তি। ভিত্তির অপর নামটা হচ্ছে আমাদের বেস। ভিত্তির অপর নাম কি? এই মোট অঙ্ক বা বেস যেটাকে বললাম, এটার আরেকটা নাম আছে। এটার আরেকটা নাম হচ্ছে কি ভাইয়া? এটার আরেকটা নাম হচ্ছে ভিত্তি। ঠিক আছে, মানে গাঁথনি। তাহলে একটা সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক ব্যবহার করি সেটাকে কি বলা হয়? তার বেস। তাহলে আমাদের সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত? 10। তাহলে এরকম আরো কয়েকটা বেস থাকতে পারে। তো আসি সেই কোশ্চেনটাতে, দেখেন এইটা। তাহলে এবার কার উপর ভিত্তি করে বসি? এবার দেখেন বসি ভিত্তির উপর নির্ভর করে। ভিত্তির উপর নির্ভর করে আমাদের সংখ্যা পদ্ধতিকে আমরা কয় ভাগে ভাগ করছি ভাইয়া? 4 ভাগে ভাগ করছি। যেটাকে আমরা চাইলে আরেকটু সংক্ষেপে বলতে পারি, পজিশনাল যে সংখ্যা পদ্ধতিটা আছে সেই পজিশনাল সংখ্যা পদ্ধতিও কত প্রকার? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের এই 4 প্রকার। 4 প্রকারের আমরা কি পাই? হায়ারোগ্লিফিক্স হচ্ছে একটা সংখ্যা পদ্ধতির নাম। ঠিক আছে, ম্যাওনো হচ্ছে একটা কি সংখ্যা পদ্ধতির নাম। যেমন রোমান সংখ্যা আছে, ঠিক সেম ভাবে হায়ারোগ্লিফিক্স, ম্যাওন, এগুলো হচ্ছে কি বিভিন্ন সংখ্যা পদ্ধতির নাম, আর কিছুই না। ওকে, তাহলে আসি এই পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। প্রথম যে প্রকারভেদটা নিয়ে আমরা আলোচনা করব সেটা কি? সেটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির অপর নাম যদি আরেকটু সুন্দরভাবে বলি সেটা হচ্ছে দ্বিমিক। বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? তাহলে প্রথমটাই হচ্ছে আমাদের আসবে সিকিউ কতে, সবগুলোই কিন্তু কতে আসার মতো। ওকে, তো সিকিউ ক দ্বিমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? দেখেন এখানে লিখছে খুব সুন্দরভাবে, যে সংখ্যা পদ্ধতিতে 0,1 দুইটি অঙ্ক ব্যবহার করা হয়। তাহলে 0,1 যেহেতু দুইটা অঙ্ক ব্যবহার করতেছি, তাহলে তার বেস হবে কত? তাহলে তার বেস বা ভিত্তি হবে হচ্ছে আমাদের 2। তাহলে যেহেতু বেস বা ভিত্তি হচ্ছে 2, তাই সেখান থেকে তার নাম হচ্ছে বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি বলে। তাহলে এই দেখেন দ্বিমিক সংখ্যা পদ্ধতি লেখার এখানে আমরা একটা উদাহরণ কি করে রাখছি, সুন্দরভাবে দিয়ে রাখছি। জাস্ট একটু করে মনে রাখবেন, আমরা কোনো সংখ্যা লেখার যে নিয়মটা সেটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতি ব্যবহৃত মৌলিক চিহ্নগুলো দিয়ে করবো হবে। সাপোজ আমি এখানে একটা সংখ্যা লিখলাম, সেটা হচ্ছে কত? 1010। এই একটা সংখ্যা আমি লিখলাম। এই সংখ্যাটা লেখার পর ফার্স্ট ব্র্যাকেটে আমরা তাদের যে বেস আছে, কি আছে? বেস বা ভিত্তিটা আছে সেটা হচ্ছে আমরা এখানে দিব। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত ভাইয়া? বেস হচ্ছে 2। দুইটা কোথায় দিব? এখানে আমরা নিচে সাবস্ক্রিপ্ট বলা হয়, তাই নিচে কি করব? সাবস্ক্রিপ্ট আকারে কি করব? দিব। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির উদাহরণ। ওকে, তো বাইনারি সংখ্যা পদ্ধতির উদাহরণটা আমরা এইভাবে লিখে থাকি।
তাহলে আসি এবার বাইনারি সংখ্যা পদ্ধতিটা কে আবিষ্কার করছে? বাইনারি সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার করছে হচ্ছে গটফ্রেড লিবনিজ। সপ্তাদশ শতাব্দীতে কি করছে? এই যে সংখ্যা পদ্ধতিটা আছে এই সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার করেছে। আর কম্পিউটারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, সেটা কি? কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ সম্পন্ন করা হয় এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে। অর্থাৎ কম্পিউটার কিন্তু 0 এবং 1 ছাড়া আসলে কিছুই বুঝতে পারে না। আমরা যাই লিখি না কেন কম্পিউটার কি করে? 0 এবং 1 এ কি করে নেয়? সবার আগে কনভার্ট করে নেয়, দেন আমাদের বোঝার মতো সে কি করে ফেলে? আরেকটা জিনিসে কনভার্ট করে ফেলে। ঠিক আছে? আর এই কনভার্ট এগুলো করার জন্য আমাদের থাকে এনকোডার ডিকোডার নামে একটা অংশ আছে, যেটা হচ্ছে আমরা ডিজিটাল ডিভাইস যখন অংশটুকু পড়বো তখনই হচ্ছে দেখবেন আপনারা আরো ভালো মতো কি করতে পারবো বলেন তো? বুঝতে পারবো। তাহলে কি বললাম? কম্পিউটারের সকল কাজ, অভ্যন্তরীণ যত কাজ কারবার হবে, সেই কম্পিউটারের অভ্যন্তরীণ সকল কাজ কার মধ্যে হবে? এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে হয়ে থাকে। সো দেখেন এখান থেকে একটা 2 নাম্বার কোশ্চেন আসতে পারে। সেই কোশ্চেনটা কি? সাপোজ আপনাকে এরকম একটা সংখ্যা দিয়ে দিছে, এরকম একটা সংখ্যা দিয়ে দিছে, দিয়ে বলবে এটা সম্পর্কে ব্যাখ্যা করো। তখন আপনার সবার আগে বলতে হবে যেহেতু এখানে তার বেজ হচ্ছে 2, তার মানে এটা একটা বাইনারি সংখ্যা। তারপর হচ্ছে আপনি লিখবেন বাইনারি সংখ্যা কাকে বলে, তা লিখে তারপরে বলবেন তো এখানে এত এত ব্যবহার করেছে যে হ্যাঁ এটা একটা কি সংখ্যা? বাইনারি সংখ্যা। ওকে, সো এই হচ্ছে আমাদের জিনিস। প্রোগ্রামিং ভাষা কয়টা স্লাইড গেছে? আচ্ছা, প্রায় 5-6টা স্লাইড গেছে। তারপর হচ্ছে ক্লাস কতক্ষণ হবে দেখা যাক, আরো আধা ঘন্টার মতো ক্লাস হবে। প্রোগ্রামিং ভাষার বাইনারি কি এক নাকি আলাদা? প্রোগ্রামিং ভাষা হচ্ছে একটা আলাদা জিনিস, বাইনারি তো হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এখানে 0-1 নিয়ে কি করবা? কাজ করবা। আর প্রোগ্রামিং ভাষা, ভাষা মানে তো একদম আলাদা একটা জিনিস। ঠিক আছে, সেম না। ওকে আসি। তাহলে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি দেখলাম। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, 4 প্রকারের মধ্যে একটা প্রকার দেখলাম বাইনারি সংখ্যা পদ্ধতি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি। এবার সে 2 নাম্বার অক্টাল সংখ্যা পদ্ধতি বা তার নাম হচ্ছে কি? অষ্টমিক সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি অথবা কি বললাম? অষ্টমিক সংখ্যা পদ্ধতি। এই জিনিসটা কি? তো দেখেন অক্ট আমরা কেমিস্ট্রিতে কিন্তু পড়ছিলাম না নামকরণের সময়। ঠিক আছে, অক্টেন, তারপর হচ্ছে ননেন, ডেকেন, এরকম। তো এই অক দ্বারা বুঝতে হবে আমাদের যে বেস সেটা হচ্ছে কত? আমাদের বেস হচ্ছে 8। আমাদের যে বেস, এই বেসটা হচ্ছে কত ভাইয়া? বেস হচ্ছে 8। ঠিক আছে, এটা হচ্ছে কত? 8। তো কত লিখছি ভাইয়া? 8টি। আবার হচ্ছে অনেকেই এই যে বাংলার যে 8 লিখছে এই জন্য অনেকেই ইয়া করে। তো কি বলছে? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7, কোথা থেকে শুরু করব? 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয় এবং যার বেস হচ্ছে কত? 8, তাকে আমরা কি বলবো? অক্টাল সংখ্যা পদ্ধতি বলবো। তাহলে 0 থেকে 7 আছে এমন যে কোনো একটা সংখ্যা নিব, তাহলে নেই মনে করলাম হচ্ছে 2, 3, 4, এইগুলো 0 থেকে 7 এর মধ্যেই আছে। তাহলে নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত? 8। বেসটা কোথায় দিতে হয়? নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে দিতে হয়। তাহলে এইখানে হচ্ছে আমি কি করে দিলাম? বেসটা দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে কি আমাদের এই যে জিনিস সেটা। ওকে, তাহলে আমাদের এটাও গেল। তারপর আসে আমাদের এটার আবিষ্কারক সুইডেনের রাজা সপ্তম চার্লস। এটা কি করছেন? আবিষ্কার করছেন। এই যে কোশ্চেনটা, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হচ্ছে একটা ভার্সিটি অ্যাডমিশনের কিন্তু কোশ্চেন আসছে। ওকে, আইসিটি বিষয়ের প্রশ্নগুলো দেখা যায় তুমি বোর্ড বই এখন যেগুলো পড়তেছো সেগুলোই দেখা যায় হচ্ছে, অর্থাৎ বোর্ড পরীক্ষায় আসা কোশ্চেনগুলো দেখা যায় ম্যাক্সিমাম টাইম কি হয়? রিপিট হয়। ঠিক আছে, সো এইখান থেকে একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে এই অক্টাল সংখ্যা পদ্ধতিটা কে আবিষ্কার করছে, এটাই। ওকে, আর এখানে আরেকটা কাজ দেওয়া আছে, আধুনিক কম্পিউটার তৈরির একদম প্রাথমিক যে পর্যায় অথবা ইউনিক্স সিস্টেমে এই অক্টাল যে সংখ্যা পদ্ধতিটা আছে সেই অক্টাল সংখ্যা পদ্ধতিগুলো আমরা কি করতাম? ব্যবহার করতাম। ওকে, সো এই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথাবার্তা। তাহলে 2টা সংখ্যা পদ্ধতি গেল। 3 নাম্বার যে সংখ্যা পদ্ধতি আছে আমাদের সেটা হচ্ছে কি বলেন তো? ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। আমরা আমাদের যে প্রাত্যহিক জীবনে যে সংখ্যা পদ্ধতিটা ইউজ করে থাকি সেটা হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে। আমাদের সংখ্যা পদ্ধতিতে কোন কোন জিনিসগুলো ইউজ করে ভাইয়া? 0 থেকে 9। তাহলে 0 থেকে 9 মোট কয়টা অঙ্ক? মোট হচ্ছে 10টা অঙ্ক আমরা কি করে থাকি? ইউজ করে থাকি। তাহলে এই 10টা অঙ্ক ইউজ করে আমরা যেই সংখ্যাটা লিখবো সেটাই হচ্ছে কি আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। সাপোজ আমি লিখলাম হচ্ছে কত? আমি লিখলাম হচ্ছে 7, 8। তাহলে এটাকে দশমিক বানানোর জন্য অবশ্যই কি করতে হবে? তাহলে একটা বেস দিতে হবে। বেস কত দিব? অবশ্যই বেস দিব হচ্ছে আমাদের 10। শেষ।
আর প্রাচীন ভারতে এর উদ্ভব হলে এটাকে আমরা কি বলে থাকি, হিন্দু সংখ্যা পদ্ধতিও বলে থাকি। সো এই হইতেছে আমাদের জিনিস। এবার আসি সর্বশেষ যে সংখ্যা পদ্ধতিটা আছে সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবার হচ্ছে আমরা দেখবো সেটা হচ্ছে কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। দেখেন কি লিখছে, যে সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 9 10টা অঙ্ক ব্যবহার করব, সাথে আমরা এবার অঙ্ক না, এবার আমরা কি করব, কিছু ডিজিটে চলে যাব, কিছু বর্ণে চলে যাব। বর্ণ কি কি? বর্ণ হচ্ছে এ থেকে এফ। মোট কয়টা বর্ণ? 6টা বর্ণ। তাহলে দেখেন 10টা অঙ্ক আর 6টা বর্ণ মিলে মোট কত হলো? 16। তাহলে হচ্ছে যার বেস হচ্ছে বা ভিত্তি হচ্ছে কত হবে? 16। সেটাকে বলা হয় হেক্সাডেসিমেল। হেক্স মানে 6 আর ডেসি মানে হচ্ছে কত? 10। 6 আর 10 যোগ করে কত করছে বলেন তো? 16 করছে। সো এখন এখানে দেখেন আমি 9 এর পর 10-এ গেলাম না কেন? মানে 1011 এগুলো তো লিখতে পারতাম, লিখলাম না কেন? কারণ দেখেন আমি একদম সংখ্যা পদ্ধতির যখন সংজ্ঞা দিছিলাম সেখানে বুঝলাম বিভিন্ন সাংকেতিক চিহ্ন ইউজ করতে পারি, বা মৌলিক চিহ্ন বা অঙ্ক কিন্তু ইউজ করতে পারি। এই 0 থেকে 9 এগুলো কিন্তু হচ্ছে এক একটা অঙ্ক, ঠিক আছে? কিন্তু যখনই আপনি 10 লিখবেন সেটা কিন্তু আর শুধু অঙ্ক থাকবে না, সেটা আবার সাথে সাথে কি হয়ে যাবে বলেন তো? সংখ্যাও হয়ে যাবে। সেটা কিন্তু তখন আর অঙ্ক বলতে পারি না। তা আমি বুঝলাম সংখ্যা পদ্ধতি লেখার জন্য আমরা অঙ্কগুলো ইউজ করব সবার আগে, ঠিক আছে? সো অঙ্ক আনার জন্য আমরা 0 থেকে 9 10টা বর্ণ ছিল, যেটা 10টা অঙ্ক ছিল, সে অঙ্ক নিলাম, নিয়ে এ থেকে এফ পর্যন্ত কি করলাম, যে 6টা জিনিস আছে সেই 6টা বর্ণ আমরা কি করলাম, ইউজ করলাম। ওকে, সাপোজ আমি যদি একটা সংখ্যা বলি আপনাকে, এইরকম যদি একটা কথা বলি 5D, পরীক্ষায় ডিরেক্ট এই কোশ্চেনটা আসছে, 5D কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো। ঠিক আছে, এই যে 5D আছে এটা হচ্ছে কি ধরনের সংখ্যা ব্যাখ্যা করো। খ নাম্বার কোশ্চেন আসছে। খ নাম্বার কোশ্চেনে কি আসলে বললাম, খ নাম্বার কোশ্চেনে বললাম 5D কোন ধরনের সংখ্যা সেটা কি করেন, ব্যাখ্যা করেন। এখন দেখেন ভাই 5D এর কি বেস দেওয়ার কোনো দরকার আছে? বেস না দিলেও কিন্তু চলে। দেখেন আমরা 4 প্রকারের সংখ্যা পদ্ধতি শিখলাম ভিত্তির উপর ভিত্তি করে, নির্ভর করে। কি কি ছিল? বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এই 4 ধরনের কি শিখছি আমরা? সংখ্যা পদ্ধতি নিয়ে কথাবার্তা বলছি। তাহলে এই 4 ধরনের সংখ্যা পদ্ধতিতে কোথাও কি আমি বর্ণ ইউজ করছি? অবশ্যই করছি। কোথায়? শুধুমাত্র হেক্সাডেসিমেল নামে যে সংখ্যা পদ্ধতিটা আছে, শুধু এখানেই আমরা কি করছি? বর্ণটা ইউজ করছি। আর কোথাও আমরা বর্ণ ইউজ করি নাই। শুধুমাত্র হেক্সাডেসিমেলে আমরা কি করছি ভাইয়া? বর্ণ ইউজ করছি। তাহলে যেহেতু শুধুমাত্র হেক্সাডেসিমেলে সংখ্যা বর্ণ ইউজ করছি, তার মানে আমাদের এই যে সংখ্যা পদ্ধতি এটা হইতেছে কি বলেন তো? এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তারপর হচ্ছে আপনি কি করবেন, আপনি আপনার মতো হচ্ছে এই সংখ্যাগুলো আবার দিবেন, এটা ক্ষতে আসছে যেহেতু, তা আপনি বলবেন 5D সংখ্যা হচ্ছে কি একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। কারণ আমরা জানি যে সংখ্যা পদ্ধতিতে এত থেকে এত 10টি অঙ্ক, এত থেকে এত অঙ্ক, এবং যার বেস হচ্ছে এত, তাকে এত বলা হয়। যেহেতু এখানে 5 এবং ডি এই দুইটা অঙ্ক ব্যবহার করে কি করছে, একটা সংখ্যা তৈরি করছে, তার মানে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। শেষ, সিম্পল কথা। এবার আসি এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা কি করে থাকি, কোথায় ইউজ? মেমোরি অ্যাড্রেস, তারপর হচ্ছে ম্যাক অ্যাড্রেস, আর হচ্ছে ওয়েব পেজের কালার কোড। আমরা যখন সি প্রোগ্রামিং নিয়ে কথাবার্তা বলবো তখন দেখবেন এই ওয়েব পেজের কালার কোডে আমরা কি করে থাকি, এই যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এগুলো কিন্তু আমরা কি করে থাকি বলেন তো? ইউজ করে থাকি। যেমন হচ্ছে আমি যদি একটা কালার কোড লিখি, এরকম প্রথমে হ্যাশট্যাগ দেয়, তারপর দিলাম হচ্ছে এরকম 00, এই এটা একটা কি করতেছে, এটা হচ্ছে কালার একটা নির্দেশ করে। ঠিক আছে, এটা হচ্ছে হেক্সাডেসিমাল লেখা একটা কাজ। এই হচ্ছে জিনিস। ওকে, এই জিনিসটা হচ্ছে আমরা দেখবো যেহেতু, এই জন্য হচ্ছে আমি আপনাদের জাস্ট একটা উদাহরণ বললাম, আর কিছুই না। সো একটু আপনারা কমেন্ট সেকশনে জানাবেন ভিত্তির উপর নির্ভর করে আমাদের যে 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে সেই জিনিসটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা, এটা একটু জানাবেন। কার উপর নির্ভর করে বললাম? ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কয় ধরনের ছিল? 4 ধরনের। এটা আপনারা বুঝতে পারলেন কিনা এটা একটু জানান। আশা করি বুঝতে পারার কথা। তাহলে এবার আমরা চলে আসবো আমাদের এক নজরে
এতক্ষণ ধরে যা যা বললাম এটা হচ্ছে এক নজরে হচ্ছে আমরা কি করব দেখার চেষ্টা করব। ওকে, তাহলে শুরু করি। প্রথমে সংখ্যা পদ্ধতির নাম দিছি, এখানে আমরা কোন কোন মৌলিক চিহ্ন আছে সেটা দিছি, বেস বা ভিত্তি দিছি, আর একটা একটা করে আপনাদের কি করে দিছি উদাহরণ কিভাবে লিখতে হয় তা দেখিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা আসলে আমাদের এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে, সেই গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়েই হচ্ছে আমি এখন আপনাদের সামনে কি করব কথাবার্তা বলবো। ওকে আসি প্রথম এমসিকিউ। হেক্সাডেসিমেলে অনেক কথা আছে যেটা হচ্ছে এখান থেকে বলবো। প্রথম এমসিকিউ আসতে পারে হচ্ছে এরকম, হেক্সাডেসিমেলে 9 এর পরে কি হয়? বলেন তো দেখি, হেক্সাডেসিমেলে 9 এর পরে কি হয়? একটু কমেন্ট সেকশনে জানান 9 এর পরে কি হয় হেক্সাডেসিমেলে। কি মনে হচ্ছে আপনাদের হেক্সাডেসিমেলে 9 এর পরে কি হইতে পারে? দেখেন হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যদি আসি, এই 9 অনেকে দেখা যায় 9 এর পরে প্রথম অপশনে থাকে হচ্ছে 10, অনেকে দেখা যায় 9 এর পরে কি বলে 10 বলে। 9 এর পর কত বলে 10, এটা হচ্ছে ভুল। এটা হচ্ছে কি বললাম ভুল। হেক্সাডেসিমেলে 9 এর পরে 9 এর পরে আমাদের 10 না ভাই, 9 এর পরে আমাদের হেক্সাডেসিমেলে 10 না, 9 এর পরে আসে হচ্ছে a। 9 এর পর কি আসে 9 এর পরে আসে হচ্ছে a, আর a এর সমতুল্য ডেসিমেল মান হচ্ছে 10। কি বললাম 9 এর পরে কে 9 এর পরবর্তী সংখ্যা হচ্ছে a। হেক্সাডেসিমেলের 9 এর পরে কে আসবে a আসবে, আর এটাকে যদি আমি এই ডেসিমেলে যদি কনভার্ট করি তাহলে তার মানটা হবে কত ভাইয়া? তাহলে তার মানটা হবে 10। এর যে মানটা আছে সেই এর সমতুল্য দশমিক মানটা হচ্ছে 10, বা এর ডেসিমেল মানটা হচ্ছে 10। দেখেন আমরা যখন এখান থেকে এখানে যাব বা এখান থেকে এখানে যাব তখন রূপান্তর বলে এটাকে, যখন রূপান্তর করব তখন কিন্তু মানগুলো চেঞ্জ হয়। ওকে, রূপান্তর করলে সেম মান থাকবে তা না। তাহলে এই যে এর যে দশমিক মান বা ডেসিমেল যে মানটা আছে সেটা হচ্ছে 10। তাহলে আমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 9 এর পরবর্তী সংখ্যাটি কত, তখন আপনাদের আনসারটা কি হবে? আনসারটা হবে হচ্ছে এ। আর যদি এভাবে কোশ্চেনটা করে হেক্সাডেসিমেলে 9 এর পরবর্তী সংখ্যার ডেসিমেল মান কত, তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 9 এর পরবর্তী সংখ্যা হচ্ছে a, আর a এর ডেসিমেল মানটা হচ্ছে কত? এর ডেসিমেল মানটা হচ্ছে আমাদের 10 বা 10। ওকে, সো এই জিনিসটা আমাদের কি করতে হবে বলুন তো, আমাদের অনেক বেশি মাথায় রাখতে হবে। তাহলে আমাদের যদি এভাবে বলে সি এর ডেসিমেল মান কত বা সি এর সমতুল্য ডেসিমেল মান কত, তাহলে সি এর সমতুল্য ডেসিমেল মান হচ্ছে 12। তারপর হচ্ছে এফ এর সমতুল্য ডেসিমেল মান কত? এফ এর সমতুল্য ডেসিমেল মান হচ্ছে কত? 15। সো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো হচ্ছে এমসিকিউ তে আসে। ওকে, এবার আসি কিছু বড় বড় কোশ্চেন। বড় কোশ্চেন কি হইতে পারে? সাপোজ আপনাকে সিকিউ তে বলছে এখানে দেখেন ভিত্তি হচ্ছে 2, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 16। এখন আপনাকে এমসিকিউ তে বললো কি বললো, সাপোজ আপনাকে বললো 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে তুমি কিছু কথাবার্তা বলো। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তখন তোমরা বলবা ভাই আপনি তো হচ্ছে শিখালেন কি, আপনি শিখালেন হইতেছে 2 বেস হলে কি হবে, 8, 10, 16 হলে কি হবে এটা শিখাইছেন, কিন্তু এখানে বলতেছে 5 ভিত্তিক। তাহলে 5 ভিত্তিক হইলে আবার কি হবে সেটা তো কখনো শিখান নাই। তাহলে 5 ভিত্তিক হইলে কি হবে সেটা একটু করে তোমাদের বলি। দেখো তোমরা যদি একটু খেয়াল করো, বাইনারি সংখ্যা পদ্ধতিটা শুরু হয়েছে কই থেকে ভাই? দেখো তো 0 থেকে। অক্টালও শুরু হয়েছে 0 থেকে, ডেসিমেলও 0 থেকে, হেক্সাডেসিমেলও 0 থেকে। অর্থাৎ আমার সকল সংখ্যা পদ্ধতি শুরু হয়েছে কই থেকে? 0 থেকে। তাহলে আমরা 5 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতিটা আছে ভাইয়া, সেই 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিও শুরু করব কই থেকে? 0 থেকে। খুব সুন্দর কথা। এবার যদি একটু খেয়াল করি দেখেন এই শেষ হয়েছে কোথায়? যদি আপনাকে বলি শেষ হয়েছে কোথায় বলেন তো, দেখেন শেষ হয়েছে এখানে 1 এ। যখন দেখেন আমার বেজ হচ্ছে 2, শেষ হয়েছে 1 এ। যখন আমার বেজ হচ্ছে 8, শেষ হয়েছে 7 এ। যখন আমার বেজ হচ্ছে 10, শেষ হয়েছে 9 এ। যখন আমার বেজ হচ্ছে 16, তখন কিন্তু শেষ হয়েছে বলতে গেলে 15 তেই। এটা 16 হচ্ছে, আমি যদি এমনি কথা বলি ডেসিমেলে বলি 16, তখন শেষ হচ্ছে কোথায়? 15 তে। বাহ, একটা জিনিস খেয়াল করতেছেন, 2 হইলে শেষ হচ্ছে 1 এ, 8 হইলে শেষ হচ্ছে 7 এ, 10 হইলে শেষ হচ্ছে 9 এ,
আবার যখন 16 হয়েছে তখন শেষ হচ্ছে 15। অর্থাৎ আপনি বেস যা বলতেছেন শেষ হচ্ছে কিন্তু তার এক ঘর আগে। তাহলে আমি বেস বলছি 5, 5 যদি বেস হয় শেষ হবে কি তার এক ঘর আগে, তাহলে 5 এর আগে কত 4, তার মানে আমরা এখানে 0 1 2 3 4, তাহলে এখানে মোট কয়টা অঙ্ক হইলো বলেন তো? 5টা অঙ্ক। তাহলে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাহলে এখানে তার মৌলিক অঙ্ক বা মৌলিক চিহ্ন কয়টা থাকবে? 5টা। তাহলে এই 0 থেকে 4 পর্যন্ত মোট আমরা কি পাবো? 5টা মৌলিক অঙ্ক পাবো বা মৌলিক চিহ্ন পাবো। তারপরে এখন যদি আমাদের বলে এটার একটা সংখ্যা লিখে দেখান, 2 নাম্বার কোশ্চেন আসবে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, তখন কিভাবে লিখবেন? তো আপনি লিখবেন 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, এটার মতো করে সাজিয়ে লিখবেন এরকম, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 4 পর্যন্ত মোট 5টি অঙ্ক ব্যবহার করা হয় এবং যার ভিত্তি হচ্ছে 5, তাকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। একটি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির উদাহরণ কি? তাহলে আপনি চাইলে একটা উদাহরণে দিতে পারেন। তার মানে 0 থেকে 4 দিয়েই লিখতে হবে একটা সংখ্যা। তা আমি লিখলাম 4 3। তাহলে এটা লিখে কি শেষ হয়ে যাবে? না, এখানে শেষে অবশ্যই একটা কি করতে হবে, তার বেসটা মেনশন করে দিতে হবে 5। তাহলে এই যে 5, সেই 5টা কি করে দিব আমরা? মেনশন করে দিব। তাহলে এইটা করলেই 2 এ 2 ভাই, আর কিচ্ছু না। এইটা করলেই 2 এ 2, ঠিক আছে? তাহলে এটা ডান। তাহলে এখানে এই জন্য লিখছি পয়েন্ট টু বি নোটেড। আমরা কি পয়েন্টটা নোট করব? আমরা নোট করব হচ্ছে এই কথাটা। কি কথাটা? সংখ্যা পদ্ধতির, কোন সংখ্যা পদ্ধতির বেস n হলে কোন সংখ্যা পদ্ধতির যদি আমাদের কি হয়, বেস যদি n হয়, তাহলে কোন সংখ্যা পদ্ধতির বেস যদি কি হয়, n হয়, তাহলে মৌলিক চিহ্ন হবে, মৌলিক চিহ্ন হবে কতটুকু? 0 থেকে, ঠিক আছে? 0 থেকে শুরু করব, শেষ করব কোথায়? n-1 পর্যন্ত। তাহলে কোন সংখ্যা পদ্ধতির বেস যদি কি হয় বলেন তো? কোন সংখ্যা পদ্ধতির বেস যদি কি হয়, এরকম হয়, n হয়ে থাকে, ওকে? কোন সংখ্যা পদ্ধতির বেস যদি কি হয়, n হয়, তাহলে মৌলিক চিহ্নটা কি হবে? মৌলিক চিহ্নটা হবে n-1 পর্যন্ত। এই হইতেছে আমাদের জিনিস। ওকে, সো এই জিনিসগুলো কি করতে হবে, আমাদের মাথায় কিন্তু রাখতে হবে, এমসিকিউ তো আসতে পারে। তো আমাদের এটাও শেষ, এটাও গেল। এবার আসছি লাস্ট টপিক, সেটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট নামে একটা পয়েন্ট আছে। কি পয়েন্ট? র্যাডিক্স পয়েন্ট নামে একটা কি আছে? পয়েন্ট আছে। অনেকবার আসছে, কত আসছে? র্যাডিক্স পয়েন্ট কাকে বলে? দেখেন এখানে লিখছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, অলরেডি আমরা চিনে ফেলছি পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো বলছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে, পজিশনাল হবে একটা নাল, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কি কি? পূর্ণাংশ মানে পূর্ণ সংখ্যা, আর ভগ্নাংশ মানে দশমিকের পরে যেটা থাকে ভগ্নাংশ, সেই পূর্ণাংশ আর ভগ্নাংশ আলাদা করার জন্য ব্যবহৃত চিহ্নকেই আমরা কি বলে থাকি? ব্যবহৃত চিহ্নকে আমরা র্যাডিক্স পয়েন্ট বলে থাকি। তাহলে এটা একটা হচ্ছে মনে করলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এইটাতে দেখেন এই যে পয়েন্ট আছে, এই যে দশমিক বিন্দু, আগে আমরা কি বলতাম? দশমিক বলতাম। ছোট্টবেলায় যখন আমরা কাজ করছি তখন এটাকে আমরা কি বলছি? দশমিক বলছি। কিন্তু আইসিটি তে এটা দশমিক নাই, এর নাম হয়ে গেছে কি ভাইয়া? র্যাডিক্স পয়েন্ট। এর নাম কি হয়ে গেছে? র্যাডিক্স পয়েন্ট। আর এই র্যাডিক্স পয়েন্টের কাছে কি দেখো লিখে রাখছে, ভগ্নাংশ পূর্ণাংশ কি করে আলাদা। এটা হচ্ছে পূর্ণাংশ পার্ট, এই পার্টটা হচ্ছে ভগ্নাংশ। এখন এখানে আবার কিছু কথা আছে, কিছু দুইটা এমসিকিউ আসে। সেটা হচ্ছে দেখেন এই যে ওয়ানটা আছে না, ওয়ান, এই যে ওয়ান, এটা, এটার হচ্ছে তারা একটা নাম দিছে। এই ওয়ানটাকে কি বলা হচ্ছে? এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট বা সর্বোচ্চ গুরুত্বের বিট, ঠিক আছে? মোস্ট সিগনিফিকেন্ট বিট বা সর্বোচ্চ গুরুত্বের বিট। আর এইখানে যে 5টা আছে, এই যে 5টা আছে, এই 5টা হচ্ছে আমাদের এলএসবি। এলএসবি এর বানানটা একটু অবশ্যই খেয়াল রাখবা, অনেকবার আসছে লিস্ট সিগনিফিকেন্ট বিট বা সর্বনিম্ন গুরুত্বের বিট। ভাই এটা মানে কি? সর্বোচ্চ গুরুত্বের বিট, সর্বনিম্ন গুরুত্বের বিট। দেখো একটু যদি চিন্তা করো, সাপোজ আমি লিখলাম 101, ওকে? এটাকে আমি চাইলে ডিজিটও বলতে পারি। এখানে বিটের জায়গায় কি থাকতে পারে? বিটের জায়গায় থাকতে পারে হচ্ছে ডিজিট।
এখানেও বিটের জায়গায় কি থাকতে পারে, এটা ডিজিট থাকতে পারে, এটা হচ্ছে একটা ডিজিট। বিটের কথা কি, বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। বিটটা কি আসলে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট কি নিয়ে, 0 এবং 1 নিয়ে। তাহলে দেখেন এই সংখ্যাটা কিন্তু 0 এবং 1 নিয়ে, তাই এখানে আমি বিট লিখতে পারি। বাট এখানে 0 এবং 1 এর থেকেও অনেক এক্সট্রা কিছু আছে, তাই আমি এখানে কি করব না বলেন তো, লিখবো না। ওকে, আচ্ছা আসি। তাহলে এখানে যেটা বলতে চাচ্ছিলাম 101। এখন দেখেন আমরা তো কিছুক্ষণ আগেই শিখছি, এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর, আর এটা হচ্ছে কিসের ঘর, শতকের ঘর। তাহলে তিনটা ঘর কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, এটা একক, এটা দশক, এটা শতক। তো দেখেন এককের ঘরের যে জিনিসটা থাকে, এটার মানটা কি থাকে, খুবই কম থাকে। তাহলে এককের ঘরে যেহেতু মানটা খুবই কম, তাহলে এটার গুরুত্বটাও কি হবে, অনেক কম হবে। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের বিট। আর যখন শতকের ভ্যালুটা কি অনেক বেশি না, তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের বিট বা মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর বিট মানে কি, বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারির বাই আর ডিজিটের থেকে হচ্ছে আইটি, অথবা সম্ভবত বাইনারি থেকে বিট আনা হয়েছে, আর ডিজিট থেকে এই আইটি নিয়ে বিট বানানো হয়েছে। আর বিট জিনিসটা কি, 0 এবং 1। ঠিক আছে, বিট, এই বিট কথাটার মানে কি, বিট কথাটার মানে হচ্ছে বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট। ঠিক আছে, 0 এবং 1 দ্বারা গঠিত, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে বিট। তো এই হইতেছে আমাদের যে কথাবার্তাগুলো আছে, সেই কথাবার্তাগুলা। তো আর একটু ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে আমাদের 8 বিট, 8টা বিট মিলিত হয়ে আমাদের তৈরি করে 1 বাইট। 8 বিট মিলিত হয়ে তৈরি করবে কি, 1 বাইট। আর 1 বাইটকে আমরা চাইলেই বলতে পারি 1 ক্যারেক্টার, অর্থাৎ একটা ক্যারেক্টার বা বর্ণ বলতে পারি। ঠিক আছে, আর একটা জিনিস বলতে পারি, 1 বাইটের অর্ধেককে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কথাই আসে মাঝে মধ্যে, 1 বাইটের অর্ধেককে। 1 বাইটের অর্ধেক মানে কি, 4 বিট। তাহলে 1 বাইটের অর্ধেককে কি বলা হয়, নিবল বলে। ঠিক আছে, তাহলে 1 বাইটের অর্ধেক মানে কি, 1 বাইটের অর্ধেক মানে কি বুঝাচ্ছে, 4 বিট। ওকে, বিটটাকে ছোট হাতের বি দ্বারা লেখা হয়, আর বাইট যখন হয় তখন হচ্ছে আমরা কি করে থাকি, বড় হাতের যে বিটা আছে সেই বড় হাতের বি কিন্তু লিখে থাকি। সো এই হইতেছে আমাদের কথাবার্তাগুলা। তো 8 বিট মিলে 1 বাইট তৈরি করলো, আর 1 বাইট মানে হচ্ছে কি, একটা ক্যারেক্টার বোঝায়। সো এতক্ষণ ধরে যে কথাবার্তাগুলো বললাম, চলেন এই কথাবার্তাগুলোর আলোকে আমরা কিছু বিগত বছরে আসা যে কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো একটু কি করি, দেখার চেষ্টা করি। ঠিক আছে, বিগত বছর আসা এমসিকিউ টপিক সমূহ এতক্ষণ ধরে যেগুলো করলাম, মোটামুটি সিকিউতে ক খর জন্য বেশি ইম্পর্টেন্ট। ভাই দেখেন অনেকগুলো কিন্তু ক শিখছি, অনেকগুলো খ শিখছি, সাথে অনেকগুলো এমসিকিউ শিখছি। তাহলে ক, খ এবং যে এমসিকিউ, এই তিনটে জিনিসই হচ্ছে এখন আমরা কি করব, দেখবো এই টপিকগুলো থেকে আসছে কিভাবে সেটা। ঠিক আছে, আমাদের মোটামুটি হচ্ছে আপনারা আশা করি জানেন, আমাদের হচ্ছে আইসিটি মাস্টার কোর্স 3.0। ঠিক আছে, আমাদের এই আইসিটি মাস্টার কোর্স 3.0 কিন্তু অলরেডি কি হয়েছে বলেন তো, লঞ্চ হয়ে গেছে। তার ওরিয়েন্টেশন ক্লাস কিন্তু শুরু হবে হচ্ছে আমাদের কি, 5 তারিখ, 5ই মে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। সো এই ওরিয়েন্টেশন ক্লাসগুলো মেইনলি এখন যে ক্লাসগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে আমরা ওই আইসিটি মাস্টার্স 3.0 তে কিভাবে পড়াবো, তারই হচ্ছে একটা ডেমো ক্লাস হচ্ছে, আপনারা বলতে পারেন নাকি। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা প্রথমে একটা টপিক পড়াবো, দেন টপিকগুলো থেকে আসা যে এমসিকিউ বা সিকিউ বলেন, সেই সবগুলো কিন্তু আমরা একটা একটা করে সুন্দরভাবে কি করে দিব, আপনাদের জন্য সাজিয়ে দিব আর কি। ঠিক আছে, আশা করি হচ্ছে আপনাদের কখনো মানে কোন জায়গায় প্রবলেম হবে না আর কি। ওকে, চলেন একটু কোশ্চেনগুলো দেখি। প্রথমে দেখছেন লিখছে সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়। তো আমরা দুইটা ভাগে শিখছি, একটা হচ্ছে প্রকাশের উপর, আর হচ্ছে ভিত্তির উপর। প্রকাশের উপর হইলে 2 ভাগে, ভিত্তির উপর হইলে 4 ভাগে। এখানে দেখেন অপশনে আছে 2, তাহলে আমাদের কারেক্ট আনসার হবে 2। শেষ। তারপরে কোশ্চেনটা দেখি, ভিত্তি এর উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার। অলরেডি আপনাদের শিখে ফেলছি কত প্রকার, 4 প্রকার। আশা করি পারেন, যারা হচ্ছে ক্লাসটা প্রথম থেকে ছিলেন তাদের জন্য এগুলো পারার কথা। তারপর আসি, 1011 সংখ্যায় কতটি বিট আছে। বিট মানে বাইনারি ডিজিট। তা দেখেন কয়টা বাইনারি ডিজিট, একটা, দুইটা, তিনটা, চারটা, 4টা বাইনারি ডিজিট আছে। তাহলে আনসারটা হচ্ছে কত, 4। শেষ। দেখছেন কি ইজি ইজি কোশ্চেন গুলো কিন্তু আমাদের আসতেছে। তারপর কোশ্চেন, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত। ভাই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি, বাইনারি বাই বাই মানে হচ্ছে 2,
তাহলে বাইনারি ভিত্তি হচ্ছে কত আমাদের 2, শেষ, একদম ইজি। তারপর আসি অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত? 8। ভিত্তি বা বেস, এই জন্য ভিত্তি বা বেস দরকার। ভাই আমরা যখন আস্তে আস্তে যখন পরবর্তী ক্লাসগুলোতে যাব তখন সবার আগে আমাদের ওই সবার শেষে যে 4টা শিখেছি সেই 4টাই দরকার, আর কোনো কিছু দরকার নাই, ঠিক আছে? 4টাই দরকার। তারপর আসি আবার আরেকটা বোর্ড আসছে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস, আমরা জানি 8, ডান। তারপর আসি ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? তো ডেসিমেলের ভিত্তি কত? ডেসিমেলের ভিত্তি ডেসিমেল, তাই হচ্ছে 10, ডান। তারপরে কোশ্চেন BAD.8C, তাহলে যদি কোনো বর্ণ থাকে, বর্ণ কোন সংখ্যা পদ্ধতিতে ছিল? হেক্সাডেসিমাল। তাহলে এইটার আনসারটা কি হবে ভাইয়া? এটার আনসারটা হবে হচ্ছে আমাদের যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে এটা। তারপরটা যদি দেখি এই সংখ্যাটি হলো এরকম কোনটা কোন সংখ্যা সেটার মধ্যে একটু বলি। দেখেন প্রথমে বলছে ডেসিমেল, দেখেন আমাদের ডেসিমেলে কিন্তু 0 থেকে 9 মৌলিক চিহ্নগুলো ইউজ হয়, তাহলে এখানে যদি 0 থেকে 9 আছে তাহলে এটা ট্রু। অক্টালে 0 থেকে 7 পর্যন্ত মৌলিক চিহ্ন ইউজ করি, এটা 0 থেকে 7 এর মধ্যে, তাই এটা ট্রু। হেক্সাডেসিমেল এটাও কিন্তু 0 থেকে 9 এবং হচ্ছে এ থেকে বর্ণ, এটাও কিন্তু এটার মধ্যে পড়ে, তাহলে এটাও ট্রু। তার মানে প্রত্যেকটাই হচ্ছে কি ট্রু আনসার। ওকে, যদি সাপোজ কোনো কারণে যদি এটা বলতো 2, 4, 8, তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি? 2 থেকে 8 ডেসিমেলের মধ্যে আছে মৌলিক চিহ্ন, ডান। অক্টালে কি আছে? অক্টালে কি 8 আছে? অক্টালে কিন্তু 8 নাই, তখন অক্টালটা বাদ। হেক্সাডেসিমেল 0 থেকে 9 এর মধ্যে ছিল, তাই এটাও হবে। তাহলে এইটা কি হবে একাধারে? এটা হইতেছে আমাদের কি হবে এই অঙ্কটা? এটা হচ্ছে একটা ডেসিমেল প্লাস হেক্সাডেসিমেল। এটা হচ্ছে ডেসিমেল এবং হেক্সাডেসিমেলে ব্যবহার করব, ঠিক আছে? ডান তাহলে। ওকে, তারপরে কোশ্চেন দেখেন, এই কোশ্চেনগুলো অনেকবার আসছে। এত সংখ্যাটি হলো, অবশ্যই ডেসিমেল, অবশ্যই অক্টাল, অবশ্যই হেক্সাডেসিমেল, কারেক্ট আনসার সব। 111 সংখ্যাটি হলো, তাহলে এইটা কি ধরনের সংখ্যা? ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল সবগুলোর মধ্যে আছে ভাই, তাহলে এটাও কি হবে আমাদের? সবগুলো হবে আনসার। ওকে, সো তারপর হচ্ছে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, এইটা হচ্ছে আমরা আজকে লেকচারে করব না। আজকে হচ্ছে আমরা যে জিনিসটা দেখলাম সেটা কি দেখলাম? আজকে হচ্ছে আমরা জাস্ট একটা কোশ্চেন শিখলাম, বেশি কিছু শিখি নাই। মাত্র কি করছি ভাইয়া? একটা কোশ্চেনই শিখছি, একটা কোশ্চেনই শিখছি। কিছু কোশ্চেনটা ভাইয়া এই কোশ্চেনটা, নিয়া বিশাল একটা কোশ্চেন। সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতি কি, কত প্রকার ও কি কি, এটার কি করলাম? বর্ণনা করলাম ভাই, ঠিক আছে? মনে হইতে পারে অনেক ছোট্ট একটা লেকচার, আসলে ছোট্ট লেকচার, বাট দেখেন এই ছোট্ট লেকচারটাকে আমরা কতটা বিস্তর ভাবে পড়লাম একটা লেকচারে, ঠিক আছে? তো এইভাবেই আমাদের কোর্সের ক্লাসগুলো হবে। সাথে সাথে আপনাদের বলে দিব আমি কোথায় এমসিকিউ আসতেছে, কোথায় সিকিউ আসতেছে, কোনটা জ্ঞানমূলক, কোনটা অনুধাবনমূলক, ঠিক আছে? সবকিছুই হচ্ছে ফ্লেভার কি একটা ক্লাসে হচ্ছে আপনারা কি করবেন? পেয়ে যাবেন, ঠিক আছে? তো এরকম যখন ফ্লেভার যখন এক ক্লাসে পেয়ে যাবেন, তারপর আশা করি আর আপনাদের হচ্ছে অন্যান্য যে রাইটারের যে কথাবার্তা, ভাই অন্য রাইটারের হচ্ছে বই পড়বো কিনা, ঠিক আছে? সো অন্য রাইটারের বই আশা করি আর দেখার দরকার নাই, ঠিক আছে? এই ক্লাসগুলো করার পর, কারণ এই যে ক্লাস সাজানো হয়েছে না, সেটা হচ্ছে বিভিন্ন বইয়ের কন্টেন্ট সাজানো পরে মানে ইয়া করা হয়েছে। প্রথম হচ্ছে মেইন বই তো অবশ্যই আছে, তারপর হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই, মুজিবুর রহমান স্যারের বই, অক্ষরপত্র প্রকাশনী, এবং আরো একটা পাবলিকেশন আছে। দেন হচ্ছে আমি আমার যখন কলেজ লাইফে ছিলাম তখন আমার সেই কলেজ লাইফের টিচার, সো প্রায় 5 থেকে 6টা বইয়ের কম্বিনেশনেই কিন্তু এইরকম এক একটা স্লাইড, এক একটা লেকচার কিন্তু আপনাদের কি করা হচ্ছে বলেন তো? প্রোভাইড করা হচ্ছে। ওকে, সো ওইটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। আশা করি বুঝতেই পারতেছেন যে আমাদের যে ক্লাসের কন্টেন্ট গুলো আছে সেই ক্লাসের কন্টেন্ট গুলা কতটা হাই লেভেলের হতে যাচ্ছে আর কি। ওকে, সো এই হইতেছে আমাদের জিনিসপাতিগুলা। সো দেখেন এখানে আমরা কিন্তু একদম ইন ডিটেইলসে সবকিছু বললাম, সিকিউ কতে কি আসতে পারে, খতে কি আসতে পারে, দেন এমসিকিউ। সো আশা করি আপনারা সকলে আমাদের সাথে যে আমাদের আইসিটি মাস্টার্স 3.0টা আছে সেই 3.0 তে যুক্ত হবেন, শীঘ্রই দেখা হচ্ছে। এছাড়াও হচ্ছে আমাদের এই যে গ্রুপটা আছে এইচএসসি 26, ঠিক আছে, আপনাদের নিয়ে যে গ্রুপটা আছে সেই গ্রুপে তো হচ্ছে আইসিটির সাথে সাথে আমাদের যে বাকি যে 6টা বিষয় রয়েছে সেই 6টা বিষয়ের ক্লাসও কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকবে। তাহলে আজকের ক্লাসটা
আমি এতটুকু পর্যন্ত রাখতেছি। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে।